তো দেখা যাক কী আছে এই কোর্স 8 অর্থাৎ 1.4.8B। এটা আমরা পড়েছিলাম 1.2.8-এ সেকেন্ড সেমিস্টারে। তো সেটারই পার্ট বি রয়েছে। এখানে এটার পেপারটার নামও দেখতে পাচ্ছেন, নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 2। তো কী কী আছে দেখবো। প্রত্যেকটা পেপারের মতো এই পেপারও 5টা চ্যাপ্টার আছে। ফার্স্টে আছে ডিনামিক্স অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, অর্থাৎ পাঠ্যক্রম বিকাশের গতিশীলতা কী কী আছে। তো এখানে দেখো অনেক কিছু রয়েছে। তো এটা আমরা দেখবো প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি কারিকুলাম রিফর্মস ইন ইন্ডিয়া, এনসিএফ 2000 অ্যান্ড 2005। তারপরে বলেছে যে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি সম্পর্ক, অর্থাৎ রিলেশনশিপ বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস, সিলেবি লেখা আছে। যাই হোক, পাঠ্যসূচি। দেন আমরা দেখব যে এখানে হচ্ছে পাঠ্যক্রমের নকশা, অর্থাৎ ডিজাইনিং কারিকুলাম, স্কুল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন। এবং ইউনিট 4 রয়েছে পাওয়ার, আইডিওলজি অ্যান্ড কারিকুলাম, অর্থাৎ ক্ষমতা, ভাবাদর্শ, পাঠ্যক্রম, প্রক্রিয়া ও অনুশীলন হিসেবে পাঠ্যক্রম। তো এখানে দেখো নেসেসিটি অ্যান্ড কনস্ট্রাকশন অফ টাইম টেবিল, এই টপিকটা নিয়ে তোমাদের প্র্যাকটিকামও রয়েছে। হিডেন কারিকুলাম অ্যান্ড চিলড্রেন্স রেসিডেন্স, অর্থাৎ লুকায়িত পাঠ্যক্রম কী বা ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ টেক্সট বুক, এইসব। এবারে তো এগুলো আমরা দেখবো যে কী কী আছে। এবং 4-6-এর মতোই আমি নিয়ে নিয়েছি স্কলার। তোমরা চাইলে স্ক্যানারও নিতে পারো। এবং আমি একবার দেখাবো যে আমার কাছে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে। তো কী কী আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এখানে দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা এসছে, এখানে পাশে লেখাও আছে 2018 সালে এবং 2021 সালে এসছে, 2021 সালে। তো পাঠ্যক্রমের সংজ্ঞা বলতে এখানে হচ্ছে লেখাই আছে পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এর পরের প্রশ্নে আমরা চলে যাবো। তারপরের প্রশ্ন দেখো, পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্য কী কী। এখানে রয়েছে একদম সহজ করে লেখা আছে, সেটা হচ্ছে যে সহজ ধারণা সমূহ গঠন, শর্তাদির পরিধি বা প্রাথমিক শর্তাদির চিহ্নিতকরণ, একটি মডেল তাত্ত্বিকভাবে আদর্শ হবে, মডেলটির ব্যবহারিক দিক থেকেও আদর্শ হবে, ইত্যাদি। তারপরে দেখো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি 4টি পার্থক্য লেখো। পাঠ্যক্রমের ইংলিশটা হচ্ছে আমরা কি জানি কারিকুলাম, যেটি এসছে ল্যাটিন ভাষা থেকে, এবং পাঠ্যসূচি শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে। এবং পাঠ্যক্রম হচ্ছে একটা বৃহৎ অংশ, তার একটি অংশ হচ্ছে পাঠ্যসূচি। শ্রেণীকক্ষের বাইরে থেকে প্রাপ্ত অভিজ্ঞতার সমষ্টি হলো পাঠ্যক্রম। অপরদিকে পাঠ্যসূচির চর্চা মূলত শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রকৃতিগত দিক থেকে পাঠ্যসূচি হলো ডেসক্রিপটিভ এবং পাঠ্যক্রম হলো প্রেসক্রিপটিভ। অর্থাৎ এই আরোভাবে ভালোভাবে বলতে পারি আমরা যে পাঠ্যক্রম হচ্ছে কেবলমাত্র পুস্তক কেন্দ্রিক নয়, ঠিক আছে, অর্থাৎ বইয়ের মধ্যেই যে সেটা সীমাবদ্ধ থাকবে এরকম কিন্তু নয়, ঠিক আছে। পাঠ্যসূচিটা কেবলমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ছিল। তারপরের প্রশ্নে আমরা যাব। তারপরের প্রশ্ন দেখো, মূল্যবোধ গঠনের উপাদানগুলি কী কী। শৃঙ্খলা, নিয়ম, স্বাধীনতা, কর্মপরায়ণতা, কর্তব্যবোধ, আদর্শ ইত্যাদি। এটা এক বাক্যে লেখা আছে, তোমরা চাইলে এর থেকে একটু ইলাবোরেট করেও লিখতে পারো। তাহলে কী হবে, 2 নম্বরের প্রশ্ন তো, তাহলে একটু ভালো ভাবে লেখা যায়। তারপরে দেখো, সমাজ কাঠামো বলতে কী বোঝো। সমাজ কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার হলো একটি মৌলিক প্রত্যয়, কারণ সমাজতত্ত্ব যখন সমাজের স্থিতিশীলতা বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করে, তখন সমাজ জীবনে যাবতীয় উপাদানকে সামাজিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে। মানুষের বিভিন্ন প্রকার সামাজিক সম্পর্ক সমাজ কাঠামোর মধ্যেই বিবৃত থাকে বা বিধৃত থাকে। সময় তারতম্য এবং স্থানের বৈচিত্র্যের সঙ্গে সমাজের কাঠামোগত বৈচিত্র্য পরিলক্ষিত হয়। অর্থাৎ সামাজিক অবস্থাভাবে যদি সহজভাবে আমরা বুঝি যে সামাজিক অবস্থান সেটা একটা সময় একভাবে ছিল, পরবর্তীকালে সেটা সময়ের সাথে বা মানুষদের চিন্তাভাবনার সাথে বদলে গেছে। তো সেটাকে বলা হচ্ছে সামাজিক কাঠামো। যেমন একটা প্রতিমার কাঠামো হয়, তেমনি সমাজেরও কাঠামোটাকে বলা হচ্ছে সামাজিক কাঠামো বা সমাজ কাঠামো। তারপরের প্রশ্নে আমরা চলে আসবো। দেখো, শিক্ষক সহায়ক পুস্তকের 4টি বৈশিষ্ট্য, অর্থাৎ যিনি পড়াবেন, ঠিক আছে, সেই টিচারের যে সহায়ক বই তার বৈশিষ্ট্য জানতে দেওয়া হয়েছে। সেখানে দেখো ইউনিটের জন্য কত নম্বর বরাদ্দ থাকবে, ইউনিটের সাব ইউনিটগুলি কী কী, এখানে তোমরা নিজেদের মতো পয়েন্টও দিতে পারো। মূল্যায়নের পদ্ধতি কী হবে, বছরের কোন সময়টি করা হবে, প্রত্যেকটির জন্য কত সময় বরাদ্দ থাকলে মূল্যায়ন পর্যায়ের আগে কোর্সটি শেষ করা হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া ধরো শিক্ষক সহায়ক পুস্তক বলতে ধরো শিক্ষক সহায়ক আমরা কখন বলবো, পড়ানোটা কখন হচ্ছে সক্ষম হবে বা সফল হবে, যখন সেটা শিক্ষার্থী সহায়কও হবে। তাই সেইভাবে তোমরা উত্তর দিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। সেই আলোচনা প্রসঙ্গে আমরা পরে আসবো। ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা গঠনমূলক মূল্যায়ন, এখানে দেখো তোমরা 2 ধরনের মূল্যায়ন সম্পর্কে জানো, যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো সামেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে আমরা আসবো। তার আগে ফর্মেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে তোমরা সবাই জানো, তার একবার বলে দিই। ধরো তোমরা হচ্ছে এটা সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে ইউনিট টেস্ট। কোনো ধরো একটা বাচ্চাদেরকে একটা চ্যাপ্টার পড়াচ্ছ, সেই চ্যাপ্টার থেকে তারা সেই সময় কতক্ষণ শিখলো সেটা জানার জন্য তোমরা একটা ছোটো ইউনিট টেস্ট নিতে পারো। তো এই যে ছোটো ছোটো যে ইউনিট টেস্টগুলো বা ছোটো ছোটো যে পরীক্ষাগুলো, সেটাকে বলা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। এখানে প্রায় লেখা আছে, দেখো ফর্মেটিভ শব্দটির আসল অর্থ হলো নির্মাণ অবস্থা, অর্থাৎ কোনো পাঠ প্রয়োগকালীন যে মূল্যায়ন করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত গঠনমূলক মূল্যায়ন প্রক্রিয়া চলতে থাকে, তাই একে ক্রমিক মূল্যায়নও বলা হয়ে থাকতে পারে। তারপরে দেখো সময় তালিকা বা টাইম টেবিল, এই রচনার নীতিগুলি কী কী। এখানে হচ্ছে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, সেই হিসেবে তোমরা লিখতে পারবে। দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে হিডেন কারিকুলামের বৈশিষ্ট্য এবং উপযোগিতা। হিডেন কারিকুলাম অর্থে তোমরা এটাও কোর্স সেমিস্টার 2-তে পড়েছো যে হিডেন কারিকুলাম বলতে কী বোঝায়। হিডেন কারিকুলাম বলতে কোনো একটা ধরো পাঠ্য দেওয়া আছে বা পাঠ্যক্রম দেওয়া আছে, সেটা পরোক্ষভাবে অন্য কিছু একটা সেই পড়াটার মধ্যে অন্য কিছু একটা অর্থ লুকিয়ে থাকতে পারে, সেটা তোমরা জানতে পারো। সেটা সরাসরি বলা নেই, ঠিক আছে। তো এই পাঠ্যক্রমের মধ্যে ব্যক্ত থাকে না, কিন্তু পরোক্ষভাবে বিদ্যার্থী সামাজিক, নৈতিক এবং মানবিক সামাজিকতার বা মানসিকতার পরিবর্তনে সাহায্য করে।
সেই জন্য এটাকে হিডেন কারিকুলাম বলা হয়। ধরো আমি অনুপাত সমানুপাত শিখছি, ঠিক আছে, আমি অনুপাত সমানুপাত শিখছি মানে আমি সেটা শিখছি, কিন্তু সেটার যে প্রয়োজনীয়তাটা সেটা হয়তো কোনো ক্ষেত্রে যখন শিক্ষার্থী শিখছে সেটা সে বুঝতে পারছে না, কিন্তু পরবর্তীকালে যখন আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছু ভাগ করতে বা কোনো উপাদানে কতটা পরিমাণে সেই বস্তুটি আছে সেটা জানার জন্য আমাদের যে সূচনা ক্ষেত্রে সেটা কিন্তু অনুপাত সমানুপাত থেকে শুরু হয়। তো এটার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং উপযোগিতা রয়েছে। তোমরা নিজেদের মতো করে লিখতে পারো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে, সেটা হচ্ছে যে মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য এনসিএফটি অর্থাৎ এনসিএফটি 2009-এর সুপারিশগুলি লিখতে বলা হয়েছে। এখানে কী কী সুপারিশ আছে এগুলো লিখতে হবে, এবং যেহেতু 1.5 ঘন্টা সময়, তাই জন্য তোমাদের মতো করে গুছিয়ে পয়েন্টগুলো লিস্ট করে লিখবে, না হলে সময় তুলনা কিন্তু একটি চাপের ব্যাপার রয়েছে। এখানে দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এনসিএফটির পুরো নাম লিখুন। সেটা হচ্ছে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, ঠিক আছে। তো দেখো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কী। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাঠ্যক্রমের সাংবিধানিক মূল্য সম্পর্কে লেখো। এটা অনেকটাই বড় দেওয়া আছে, তো তোমরা নিজেদের মতো করে লিখবে। তারপরে দেখো বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশিকামূলক লেখো, আলোচনা করো। তো এটাও অনেকটা বড়, পাঠ্যক্রম গঠনে বিভিন্ন সামাজিক দলের প্রতিনিধিত্ব কীভাবে ঘটে এটাই বুঝতেই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি পাঠ্যক্রমে যে কোনো 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখানে হচ্ছে বিভিন্ন পয়েন্ট রয়েছে, এবং এখানে এই যে শর্ট কোশ্চেনগুলো একটু আগে দেখালাম সেগুলো একটু দেখে নাও। তারপরে রয়েছে পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে সমষ্টিগত মূল্যায়নের ওপর একটি টিকা লেখো, অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন। তারপরে এনসিএফটি 2009-এর প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষকদের কিভাবে কর্মসূচি সংক্ষেপে বিবৃত করতে বলা হয়েছে। এবং তারপরে দেখো মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য কী কী নির্দেশিকা বা সুপারিশ রয়েছে। এটা 21-23-এ চলে এসেছে, অর্থাৎ আগের বছর চলে এসেছে। এটা হয়তো এবারে 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই প্রশ্নটা নিজের মতো করে এগুলো গুছিয়ে লিখবে, মানে পয়েন্টগুলো একই রেখে ছোট ছোট করে যতটা লেখা যায়, কারণ পরীক্ষার খাতায় তো সবটা মনেও থাকে না, সবটা লেখাও যায় না। তারপরে দেখো পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো, এবং ম্যাক্রো স্তর এবং মাইক্রো স্তর বলতে কী বোঝো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এটা হচ্ছে রৈখিক চিত্র আকারে লেখা আছে। এবং পাঠ্যক্রমের সঞ্চালন বলতে কী বোঝো, পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি আলোচনা করো। তারপরে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে পাঠ্যক্রম মূল্যায়ন কীভাবে জড়িত। এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করলে দেখতে পাবে। এবং তারপরে দেখালাম, দেখো মেধা সত্ত্ব বা মেধাতন্ত্র একই, উচ্চ বর্গতা। তারপরে হচ্ছে এই যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মেধাতন্ত্র এবং অভিজাততন্ত্রের হচ্ছে বিষয়টি আলোচনা করো। মেধাতন্ত্র বা অন্যভাবেও ঘুরিয়েও আসতে পারে মেধাসত্ত্ব। তারপরে হচ্ছে ক্ষমতা সমাজের গঠন এবং জ্ঞানের পারস্পরিক সম্পর্কে আলোচনা করুন। এইভাবে হচ্ছে রয়েছে। তো যে কোনো 6টা প্রথম দিন এই ব্যাপারটা রয়েছে, 1.4.6 এবং 1.4.8। মূল্যবোধের সংকট বলতে কী বোঝো, এটা তোমরা একটু দেখে নেবে। সময় তালিকার প্রয়োজনীয়তা কী, অর্থাৎ রুটিনের কী প্রয়োজনীয়তা, এবং লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য উপযোগিতা কী। তো রচনার নীতিগুলি কী কী, অর্থাৎ রুটিন রচনার বা টাইম টেবিল হচ্ছে রচনার রীতিনীতি, এগুলো হচ্ছে তোমরা দেখবে। এবং এই পাঠ্যক্রমটা তুলনামূলক একটু কঠিন, কারণ এটা নিজের ভাষায় লেখার জন্য অনেকটা কিছু তোমাদের ভাবতে হবে, সচরাচর লিখতে পারবে না, যেটা কোর্স 6-এর ক্ষেত্রে লেখা যায়। তাই এই প্রশ্নগুলো যদি একটু চোখ বুলিয়ে না যাও তাহলে, বা এই যে ধরো সুপারিশগুলো কী কী আছে এগুলো তুমি নিজের মতো করে লিখতে পারবে না। ভয়ের কিছু নেই, সময় এখনও আছে। নিজেদের মতো করে লেখো, পড়াশোনা করো, পরীক্ষা ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি